মহারাষ্ট্রে অবশ্যই আছে, সেটা হচ্ছে যে যে মহিলাদের যে টাকা দেওয়ার মডেল, সেই মডেল কিন্তু মহারাষ্ট্রেও কিন্তু চালু হয়েছে। লাস্ট 3 মাসের টাকা কিন্তু তারা পেয়ে গেছে, সেটাও কিন্তু ভোটের একটা বড় প্রভাব ফেলবে। একদম। পরের বক্তা সুমন ভট্টাচার্য। দেখুন, যদি আমি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, তাহলে পশ্চিমবঙ্গে আমার মনে হয় যে এটা ভালো যে কংগ্রেসের বক্তা পশ্চিমবঙ্গতে সীমাবদ্ধ থাকলেন, তিনি অন্য স্টেটে যাওয়ার চেষ্টা করেননি, যেখানে তার হয়তো স্ট্রেংথ থাকতো। আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কংগ্রেস বা সিপিএম কিছু আশা করছে। এবার যেটা আমাদের মাথায় রাখতে হবে, গত লোকসভা নির্বাচনে এই 6টার মধ্যে 2টোতে অ্যাকচুয়ালি বিজেপি এগিয়েছিল। মাদারিহাটেও এগিয়েছিল, মেদিনীপুর শহরেও বিজেপি এগিয়েছিল 5200 ভোটে। কিন্তু লার্জলি, আমি প্রায় সব কটাতেই গেছি, লার্জলি কোথাও আরজি করের কোনো ইম্প্যাক্ট নেই। এবং যতই বামেরা বলুক যে উপনির্বাচনে শাসক দল এগিয়ে থাকে, অনেক অনেক উদাহরণ আছে, সাগরদিঘি উদাহরণ আছে, এর আগে ভাটপাড়ায় অর্জুনের পুত্রের কাছে মদন মিত্র হেরেছেন। ফলে ওটা ফ্যাক্টর না, বিরোধীরা সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যে জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলের জন্য কোনো চ্যালেঞ্জ আছে। নাও যদি আমি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ঢুকি, দুটো জায়গাতেই বিজেপির মূল যে ন্যারেটিভ ছিল সেটা ধর্মীয় মেরুকরণের। কিন্তু সেখানে একটা চ্যালেঞ্জ আছে। সেখানে চ্যালেঞ্জটা হচ্ছে এই, যে কংগ্রেসের কাছে অন্তত মহারাষ্ট্রে যে দলটি জোটসঙ্গী হিসেবে আছে, সেই উদ্ধব ঠাকরে শিবসেনা, তারাও কিন্তু হিন্দুত্বের রাজনীতি করে। আর মহারাষ্ট্রে বিজেপিকে নিজেদের জোট ব্যালেন্স করতে গিয়ে যেটা করতে হয়েছে, বিজেপিকে এমন সব লোকদের দলে নিয়ে আসতে হয়েছে যারা কিছুদিন আগে অবধি বিজেপি যাদের দাউদের সঙ্গী বা ইত্যাদি হিসেবে অভিযোগ করতো। ফলে কাটেঙ্গে, মানে বাটেঙ্গে ইয়া কাটেঙ্গে, বা এই সমস্ত যে নরেন্দ্র মোদীর স্লোগানগুলো, সেগুলো ওরা কাজ করেনি। মানে কাজ করেছে কতটা, সেটা আমাদের মানে সন্দেহের বিষয়। এবার মহারাষ্ট্রে যেটা ফার্স্ট চ্যালেঞ্জ ছিল বিজেপি সেটাতে পিছিয়ে গেছে। সেটা হচ্ছে যে ইনহেরিটেন্সের লড়াই, অর্থাৎ বাল ঠাকরের রাজনীতির উত্তরাধিকারী একনাথ শিন্ডে না উদ্ধব ঠাকরে। শরদ পাওয়ারের ইনহেরিটেন্স কার কাছে যাবে? লোকসভা নির্বাচন মোটামুটি বলে দিয়েছে যে শরদ পাওয়ারের ইনহেরিটেন্স শরদ পাওয়ারের কাছেই থাকছে, অজিত পাওয়ার সেটা টানতে পারেননি। বিধানসভাতেও উদ্ধব এখন অবধি যেটুকু ইঙ্গিত, তাতে উদ্ধব ঠাকরে একনাথ শিন্ডের চাইতে বেশি আসন পাবেন। এবং একনাথ শিন্ডে যে পলিটিক্যাল লিগ্যাসিগুলোকে ধারণ করতে চেয়েছিলেন, অর্থাৎ আনন্দ দিঘে বা হিন্দুত্ব, আনন্দ দিঘের ভাইপোই ওনার নিজের বিরুদ্ধে প্রার্থী হয়েছে। সো মহারাষ্ট্রে বিজেপির যে মূল ন্যারেটিভ ছিল হিন্দুত্বের ন্যারেটিভ, সেটা অনেকটা ফিকে দেখিয়েছে। ঝাড়খণ্ডে তুলনায় বিজেপির হিন্দুত্বের ন্যারেটিভ অনেক স্ট্রং, অনুপ্রবেশ সেখানে বড় ইস্যু করতে পেরেছে বিজেপি। কিন্তু ঝাড়খণ্ডে যেটা ফ্যাক্টর হবে সেটা হচ্ছে যে মানে শহীদ হেমন্ত সোরেন, যাকে জেলে যেতে হয়েছিল, সে বেটার নাকি দলছুট চম্পাই সোরেন বেটার? বিজেপির এই যে দলছুটের রাজনীতি, সেটা মানে দল ভাঙানোর রাজনীতি, সেটা ঝাড়খণ্ডে চম্পাই সোরেন হতে পারে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে হতে পারে, অজিত পাওয়ার হতে পারে। সেটা কতটা ক্লিক করছে সেটা দেখার। কারণ হচ্ছে যে এটা পরিষ্কার যে লোকসভা নির্বাচনটা দিয়ে দিয়েছে যে যারা দল ছেড়ে বেরিয়েছেন তারা পুরনো দলের ভোট ব্যাংকটাকে দখল করতে পারছেন না। একদম, সুমন খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করলো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। সত্যিই তাই, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কি সেই অমিত শাহের সেই পুরনো রণনীতি আবার অ্যাপ্লাই হবে? তার কারণ একটা ত্রিশঙ্কু একটা সম্ভাবনাও কিন্তু অনেক ভোট সমীক্ষা দিচ্ছে। দেবজিৎ সরকার, ত্রিশঙ্কু হবে। আমরা যদি তর্কের খাতিরও ধরে নিই, আমরা ম্যান্ডেট পাবো, ম্যান্ডেট পেয়েই আসবো, ক্লিয়ার ম্যান্ডেট নিয়েই আসবো। কেননা হরিয়ানাতে আপনারা দেখেছেন যে মিডিয়া আমাদের হারিয়েই দিয়েছিল, হাঁটতে হাঁটতে পুরো পৃথিবীর বাইরে বার করে দিয়েছিল, চাঁদে জায়গা পেয়ে গেছিল বিজেপি, সেখানে আমরা বিপুলভাবে জিতে ফিরে এসেছিলাম। দ্বিতীয়ত, এই রাজ্যের দুটোর সঙ্গে আমাদের রাজ্যের নির্বাচনের তো একটা পার্থক্য আছেই বিশ্বদা। ওই সময় বুম একদিকে ধরেছেন, ভোট হয়েছে, আরেকদিকে বুম ধরা হয়েছে বিরোধী পার্টির দিকে, মানে যিনি ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় নেই। মনে করে দেখুন তো, কোথাও এরকম হয়েছে বুমের বদলে বোম পড়েছে? কোথাও এরকম হয়েছে খুনোখুনি দেখাতে পেরেছেন? এখনো পর্যন্ত কোথাও মহারাষ্ট্র বা হরিয়ানায় একটা পার্টিও, কি বিরোধী কি সরকারে থাকা পার্টি, কেউ বলেছে নাকি যে আলাদা রকমভাবে নির্বাচন হয়েছে? নির্বাচনের পদ্ধতিগত বিরোধিতা কেউ করেছেন? কেউ করেনি। আর এখানে উপনির্বাচন 6টা জায়গায়, বলে লাভ নেই। মানে যদি ঠিকঠাকভাবে যদি দেখা হয়, তাহলে আপকি বার 700 পার হয়ে যেত শুধুমাত্র অভিযোগেতেই, সব দল যদি যোগ করা হয়। তো এই নির্বাচনী সমীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে বসে বাইরের রাজ্যের নির্বাচনে কি হবে না হবে, কেন ও পদ্ধতি আলাদা, এখানের পদ্ধতি আলাদা। এখানে বোমা যার জমি তার,
বুম যার তার কেউ নয়, কেন বুম তখনই আসে জিতে যাওয়া লোকের পেছনে উল্লাস দেখানোর জন্য অথবা মাথা ফাটা লোকগুলোকে দেখানোর জন্য। এই তো ক্যামেরার কায়দা। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যারা রাজনীতি করি পশ্চিমবঙ্গে, যে কোনো পার্টিরই, সে তৃণমূল কংগ্রেস যারা করেছেন সিপিএম আমলে বা বাম আমলে, যারা কংগ্রেস করেছেন তখন সিপিএমের সঙ্গে রাগারাগি করতেন, এখন হাত ধরতে বাধ্য হয়েছেন, যে সিপিএম বা বামপন্থীরা 72 থেকে 73 দেখাতেন, যারা বাধ্য হয়ে কংগ্রেসের হাত ধরেছেন এই বিজেপির বারবারন্তের জন্য। আর কি জানো কি একটা রাজনীতি, যে আমাদের ধর্ম জাতপাতের রাজনীতির জন্য। তা ধর্ম জাতপাতের রাজনীতি করে বিজেপি তো বাড়তেই চলেছে। আপনারা তো মানবিক মুখ নিয়ে লোকের সামনে পৌঁছচ্ছেন, তারপরও পার্সেন্টেজ কমতে 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 7.5, 3.5, 5.5, মানে 5.5, 3.5 নেমে যাচ্ছে। তাতেও নাকি যারা এখানে সমীক্ষক যারা রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, তারা বলছেন যে তাদের না মাথা ঘামানোই ভালো এই রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের। এটাও তো একটা চিন্তার ব্যাপার। এইবারে শেষ করি যে কোন রাজনীতিতে চলেছে বাংলা এবং কোন রাজনীতিতে উত্তীর্ণ হওয়ার দরকার আছে। একটাই লাইন, যে বাংলাকে কমসে কম ভোটটা যেন ভোটের মতন হয় সেটা দেখার দরকার আছে। তা না হলে এই সোজা সাপটায় বসে ভোটের আলোচনা করা, কোন আলোচনা? বন্দুক যার, মাস্কেট যার, তার ভোট, এই আলোচনা করবেন। একদম ঠিক, দেবজিৎ খুব ভালো কথা বলেছে, এটা আমিও এগ্রি করি যে সত্যি তাই। কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল যারা আমাদের রাজ্যে রাজনীতি করছেন তাদের প্রতি একটা শ্রদ্ধা অবশ্যই আমার এবং অনেকেরই রয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু বিক্রি হয়নি। উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, আপনি কর্ণাটক বলুন, বিহার বলুন, মানে ক্ষণে ক্ষণে বদল হয়েছে। পশ্চিমবঙ্গে এই উদাহরণ কিন্তু এখনো পর্যন্ত নেই। চন্দ্রিমা ভট্টাচার্য। না, প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা, সবাই যেখানে শুনছেন যারা এবং যারা এখানে আছেন সবাইকে শ্রদ্ধা, সঞ্চালক সহ। আমি ভাবছিলাম সকলের কথা শুনতে শুনতে, বিশেষ করে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, তারপর সিপিআই এর প্রতিনিধি, বিজেপির প্রতিনিধি, তাদের সম্মান জানিয়ে বলছি, আমরা কি কোন ইলেকশনটার আসলে আমরা আলোচনায় এখানে আছি সেটা কীরকম যেন ধোঁয়াশা মনে হচ্ছে। আমরা কি স্টেট ইলেকশন কমিশনের দ্বারা কন্ট্রোলড কোনো ইলেকশনের কথা বলছি, নাকি আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশন, ন্যাশনাল ইলেকশন কমিশন যেটা কন্ট্রোল করে সেটা বলছি? আমরা কোনটা বলছি? যে হঠাৎ এখানে 6টা উপনির্বাচন নিয়ে এখানে মানুষ ভোট দিতে পারছে না। দেবজিৎ যেমন বললেন, ভোট যদি দিতে পারতো তাহলে ব্যাপারটা অন্য হয়ে যেত, নাহলে ভোট হলে তাহলে এবার আমরা 700 পারের মতো হয়ে যাবে। তো এই ধরনের কথাগুলো বলতে পারা যায় যদি সেটা স্টেট ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করে, অনেক সময় করে থাকে। আমি বলছি না যে কোনো স্টেটে কোনো ইলেকশন, যারা স্টেট ইলেকশন কমিশনে আছেন তারা এই ধরনের কোনো কাজ করেন, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি এই ধরনের অভিযোগ স্টেট ইলেকশন কমিশনের ক্ষেত্রে যদি বা তুলতে পারে বিরোধীরা, আমি এখানে ন্যাশনাল ইলেকশন কমিশন যেটা কন্ট্রোল করছে সেখানে ভোট দিতে পারেনি এখানে উপনির্বাচনে, এটা হতে পারে না। এবং ওই যে কি বোমাজার, জমিদার, এসব নানা রকম কথা কৌস্তব বললো বোধহয়, না না তুমি না দেবজিৎ, হ্যাঁ, বোমাজার, জমিদার, এসব মানে ন্যাশনাল ইলেকশন কমিশন তাহলে চোখ বন্ধ করে চলে গেল? এত ভালোবাসা এই রাজ্যের প্রতি। সুতরাং এখানে মানুষ ভোট দিয়েছেন, মানুষ একদম ভালোভাবে ভোট দেওয়ার যে রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনকালে তৈরি হয়েছে সেটাকেই অনুসরণ করে মানুষ এখানে ভোট দিয়েছেন। এখানে মানুষ ভোট দেন উন্নয়নের নিরিখে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই 2011 থেকে উন্নয়ন করেছেন তার ওপর ভোটটা মানুষ এখানে দেন, এবং উপনির্বাচনেও সেখানে মানুষ তাদের আস্থা যেরমভাবে দেখাবেন সেটা আমরা নিশ্চয়ই, এটা বলা যায় যে রাত পোহালেই দেখতে পাবো। তা এটা যেমন একটা দিক হলো, ঠিক তেমনি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, আমার খুব ছোটোবেলা থেকে সুমনকে আমি চিনি। জাতীয় কংগ্রেস আমি যখন করতাম তখন ও ছোট একটা ছেলে ছিল,
তো এখন বড় হয়েছে, বলছে ঝাড়খণ্ড নিয়ে এখনো বলেনি, পরে বলবে, মহারাষ্ট্র নিয়েও বলেনি, পরে বলবে, নিশ্চয়ই বলবে। কিন্তু এই যে বললো না, দান টানের একটা কি যেন হচ্ছে এখানে, খালি কি কি দিয়ে দিয়ে কি কতদিন চলবে। সুমন নিশ্চয়ই মনে রাখবে জাতীয় কংগ্রেসের হয়ে, এই বছরটা কিন্তু প্রজাতন্ত্রের 75 বছর, অর্থাৎ সংবিধানের 75 বছর আমরা চলছি। এই সংবিধানের রচনাটা করবার জন্য জাতীয় কংগ্রেসেরই তো যারা নেতৃত্ব তখন ছিলেন, তারা সেখানে এই সংবিধানটা রচনা করেছেন। আমাদের স্টেটটা কি? আমাদের স্টেট হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে ওয়েলফেয়ারের জন্য বাজেট অ্যালটেড হবে না, এটা তো হয় না। আর সেটাই তো ফলো করছে, যেটা তুমি বললে বিশ্ব, যে অন্য জায়গায়ও এটা ফলো করা হচ্ছে। তাহলে ফলো করছে, অনুসরণ করুক না, ভালো কিছু অনুসরণ করা ভালোই তো, ভালো করলে তো খারাপ নয়। সুতরাং এই যে কথাগুলো বলা, এর কোনো মানে নেই। এখন মহারাষ্ট্র এবং রাজস্থানের আগামী ওই রাত পোহালেই বলে দেবে যে কি হবে তার ফল, কি হচ্ছে তার ফল, সেটা আমরা জানতে পারবো।